নমস্কার বন্ধুরা, এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের অনেক রকম ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক রকম ভুল ফর্ম ফিল আপ করছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন দপ্তরে গিয়েও তারা ভুলভ্রান্তিভাবে ফর্ম ফিল আপ করছেন এবং পরবর্তী ক্ষেত্রে ওনাদের কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ভুলগুলো অবশ্যই করবেন না। এই ভুলগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার এবং লজিক্যালি চিন্তা করবেন এবং একদম কারেক্ট পদ্ধতিতে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিন, এবং অবশ্যই আপনারা নিজে হাতে কারোর কাছে যাওয়া দরকার নেই, ফর্মটি ফিল আপ করুন একদম সুন্দরভাবে, কোনো নির্ভুলভাবে ফিল আপ করুন। এতে আপনাদের কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হবে না। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই ভুলভ্রান্তি কী করে আমরা অ্যাভয়েড করব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এসআইআর ফর্ম নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে, অনেকে অনেক রকমভাবে ভাবছে, অনেকে অনেক রকমভাবে ফর্ম ফিল আপ করছে। তো বন্ধুরা, আমি এই ফর্ম ফিল আপ করার যে পদ্ধতি সেটা কিন্তু একদম কারেক্ট এবং লজিক্যাল মেথড আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি এর আগের ভিডিওতে। কাইন্ডলি একবার দেখে নেবেন, কারণ বেশ অনেকটা লম্বা ভিডিও হয়েছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি এই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তো তবুও অনেকেই দেখছি অনেক অন্যরকমভাবে ভিডিও ইউটিউবে আপলোড করছে। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন অবশ্যই লজিক্যালি ভাববেন যে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ সকলেই বলছে, সকলেই প্রতিশ্রুতি দিচ্ছে যে এই ফর্ম ফিল আপ করার পদ্ধতিটা বেস্ট। কিন্তু বন্ধুরা, ফর্ম ফিল আপ করার যে পদ্ধতি সেটা বিএলওদের কাছ থেকে এবং বিভিন্ন রকম ইন্টারনেট ঘেটে কিভাবে এই ফর্ম ফিল আপ করা যায় এবং প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই ভিডিও বানিয়েছি। তো কাইন্ডলি একবার দেখে নেবেন। তো এই ফর্মের যে সমস্যা সকলের আসছে সেটা হচ্ছে এই আত্মীয়দের ডিটেলস ভরার ক্ষেত্রে এবং তাদের যে এপিক নম্বর সেটার ক্ষেত্রে। তো অনেক সময় কি হচ্ছে, এই যে পিতা বা যে অভিভাবক যার নাম রয়েছে, এই নামের ব্যক্তির যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটি 2002-এর যে এপিক নম্বর সেটাই কিন্তু রয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ কোনো কারেকশন হয়নি। তো বন্ধুরা, যদি কোনো কারেকশন না হয়ে থাকে, এই পিতা বা অভিভাবকের নামের যে ভোটার কার্ড, সেই কার্ডে যদি কোনো রকম কারেকশন না হয়ে থাকে, তাহলে তার যে কারেন্ট এপিক নম্বর সেটা কিন্তু 2002-এর লিস্টে যে এপিক নম্বর ছিল সেটাই কিন্তু থাকবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, কেননা এই জায়গাতে এপিক নম্বর রয়েছে একটা, যেটা কারেন্ট এপিক নম্বর। যদি কোনো রকম কারেকশন হয়ে থাকে তার জন্য এটা কারেন্ট এপিক নম্বর। তো এই এপিক নম্বর এখানে লিখতে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে, কেননা আপনাদের ফর্মের ওপরে কিন্তু কারেন্ট এপিক নম্বর চলে আসবে। যদি আপনার বাবার নামের যে ফর্ম আসছে সেই ফর্মে যদি এপিক নম্বর এখানে চেঞ্জ হয়ে থাকে, তো সেটা কিন্তু এই কারেক্ট এপিক নম্বরটি, এই কারেন্ট যেটা বর্তমান এপিক নম্বর সেটা কিন্তু এই স্থানে থাকবে। তো অনুগ্রহ করে আপনারা একবার দেখে নেবেন যে আপনার পিতা বা অভিভাবকের ভোটার কার্ডে যে ভোটার কার্ডটা এখন বর্তমান রয়েছে, সেই ভোটার কার্ডে যদি আপনাদের এই এপিক নম্বরটি যদি WB/ দিয়ে যদি থাকে, তো সেই এপিক নম্বর যদি থাকে তো সেটা আপনি দিতে পারেন। কিন্তু তার আগে আমি বলবো, এই আপনার বাবার যে ফর্ম বা অভিভাবকের যে ফর্ম, সেই ফর্মটার ওপরে একবার দেখে নেবেন যে নির্বাচকের নামের নিচে যে এপিক নম্বর রয়েছে সেটা কিন্তু সেম কিনা। যদি সেম হয় তাহলে ঠিক আছে, সেটাই দিয়ে দেবেন। যদি দেখেন যে নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে, তো বর্তমান নাম্বারটি দিয়ে দেবেন। এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। এতে কি হয়, যেনারা এই ফর্মটি ফিল আপ করবেন বলতে ডেটা এন্ট্রি করবেন ডেটাবেসে, তো ওনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, কারণ প্রচুর ফর্ম ফিল আপ হচ্ছে। তো এন্ট্রি করতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, জটিলতার সৃষ্টি হতে পারে। তো আপনার ফর্মে যদি জটিলতার সৃষ্টি হয়, আপনার ফর্মটি কিন্তু সাইড হয়ে যাবে এবং যে ফর্মগুলো খুব ইজিলি ফিল আপ করা হয়ে যাচ্ছে সেই ফর্মগুলো কিন্তু তাড়াতাড়ি এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে বলবো যে আপনি অবশ্যই কারেক্ট পদ্ধতিতে ফর্মটি ফিল আপ করুন, যাতে করে ডেটাবেসে যিনারা এন্ট্রি করবেন তাদের সুবিধা হয়, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট বন্ধুরা, আরও কিছু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর যে এই জায়গাটা। তো বন্ধুরা, স্বামীর যে এপিক নম্বর যেটা আপনারা দিচ্ছেন, এই এপিক নম্বরটি কারেন্ট, অর্থাৎ এই যে পার্ট 1-এ যে ফর্মটি ফিল আপ হচ্ছে, এই ফর্মটি কিন্তু একদম কারেন্ট যে ডেটা, সেই ডেটা এখানে কিন্তু পুট করতে হবে, একদম কারেন্ট ডেটা। অনেকের বন্ধুরা এই জন্ম তারিখ নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। জন্ম তারিখ নিয়ে যাদের সমস্যার সৃষ্টি হচ্ছে তাদেরকে বলবো, তো আপনাদের নিশ্চয়ই প্যান কার্ড রয়েছে। তো প্যান কার্ডে আপনারা যে ডেট অফ বার্থটি দিয়েছেন সেই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন। আপনাদের এই ডেট অফ বার্থের যে প্রমাণ সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা আপনার যে প্যান কার্ড বা আধার কার্ড সেখানে যে ডেটাটা রয়েছে সেটা, অথবা আপনার ভোটার কার্ডের যে ডেটা রয়েছে সেটা। তো আমি বলবো প্রত্যেকটা জায়গাতে একই জিনিস থাকা কিন্তু খুব বাধ্যতামূলক। যদি না থাকে তো চেষ্টা করবেন সেই একই জিনিস সব জায়গাতেই নিয়ে আসার।
তো বন্ধুরা, এই ডেট অফ বার্থ অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে না, যিনাদের অনেক পুরনো এজের মানুষ, ওনাদের কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই। এবং অনেকেই আছে তাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট তো নেই, তার সাথে মাধ্যমিকও তারা পাস করেনি বা মাধ্যমিক পরীক্ষা তারা দেয়নি। পাস করা তো অনেক দূরের কথা, মাধ্যমিক পরীক্ষায় দেয়নি, কারণ পাস করতে গেলেও অ্যাডমিট কার্ডটা চলে আসে, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু ডেট অফ বার্থ থাকে। তো 1989 আগে যাদের জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, তাদের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু মানে বার্থ সার্টিফিকেটে কাজ করে থাকে। তো বন্ধুরা, যদি আপনাদের কোনোটি না থাকে তাহলে আপনারা যে কোনো একটি যে আপনার ডেট অফ বার্থ আপনি আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডে দিয়ে রেখেছেন সেটা কিন্তু এখানে প্রোভাইড করবেন, আর চেষ্টা করবেন এই ডেট অফ বার্থটা কিন্তু আপনার সব জায়গাতে দেওয়ার। তো যিনাদের ক্ষেত্রে আধার কার্ডেও অনেক সময় ইয়ার অফ বার্থ থাকে, আপনার ভুলে গেছেন, ভোটার কার্ডের ক্ষেত্রে শুধু বয়স লেখা আছে, আপনি ভুলে গেছেন কত দেওয়া ছিল, তাহলে প্যান কার্ডে অবশ্যই দেখবেন রয়েছে, সেই প্যান কার্ডের যে জন্ম সার্টিফিকেট জন্ম তারিখ সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু এই সমস্যাটা কিন্তু সেখান থেকে আপনি সলভ করতে পারবেন। নেক্সট, আধার কার্ড তো রয়েছে, অসুবিধা নেই। ফোন নম্বর, আপনার যে কারেন্ট ফোন নম্বর সেটা দেবেন। ঠিক আছে, এটাতে অনেক বেশি সুবিধা হয়। নেক্সট বন্ধুরা, সমস্যা হচ্ছে আপনাদের যে অনেকেই দেখছি দুটো জায়গায় ফিল আপ করে ফেলছে। ঠিক আছে, তো বন্ধুরা, দুটো জায়গা ফিল আপ করার কোনো দরকারই নেই, কারণ দুটো জায়গায় ফিল আপ করার প্রয়োজনই নেই। এখানে আপনার যদি বাবা বা আপনার নিজের যদি 2002 লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই জায়গাটা এখানে ফিল আপ করতে হবে। যদি আপনার 2002 লিস্টে নাম থেকে থাকে তাহলে বাঁ দিকেটা ফিল আপ করবেন। যদি আপনার 2002 লিস্টে নাম না থেকে থাকে, আপনার বাবা, দাদু বা তার বাবা এরকম যদি থেকে থাকে তো সেটা এখানে ফিল আপ করবেন। অর্থাৎ আপনার এই পার্ট 2 যেটা, এই পার্ট 2 এর ফর্মটা কিন্তু ওনারাই ফিল আপ করবেন যিনাদের 2002 লিস্টে নাম রয়েছে। অর্থাৎ এই পার্ট 1 এবং পার্ট 2 একই ব্যক্তি। ব্যাপারটা বুঝতে পারলেন যে আপনারই ফর্ম, এখানে আপনি আপনার ডিটেলস দিচ্ছেন, আর এই জায়গাতে কি হচ্ছে, আপনার নামই 2002 লিস্টে আছে, সেই দুজন যদি একই ব্যক্তি হয় তাহলেই কিন্তু শুধুমাত্র এই জায়গাটা ফিল আপ হবে, আদারওয়াইজ এটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর এই দুটো জায়গার মধ্যে পার্ট 2, পার্ট 3 বা পার্ট বি, পার্ট সি যেটা আপনার বলে থাকুন না কেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্টকে ফিল আপ করবেন। দুটো পার্ট ফিল আপ করার কিন্তু জায়গা নয়, এটা কিন্তু ভুল। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, ভুল ফর্ম ফিল আপ কিন্তু আপনাকে পুনরায় নেক্সট যে মান্থ রয়েছে সেখানে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে, কারণ এটাকে কিন্তু আপনাকে সাসপেক্ট করতে পারে। ঠিক আছে, যে আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন। নেক্সট হচ্ছে এই জায়গাটা এই পার্ট সি ফিল আপ তারাই করবেন যিনাদের নিজের নাম 2002 লিস্টে ছিল না, অর্থাৎ 2002 উনি ভোট দিতে পাননি, অর্থাৎ 18 বছর হয়নি। ওনারা করবেন কি, এই জায়গাটা ফিল আপ করবেন ওনাদের বাবা বা দাদুর নাম দিয়ে। ঠিক আছে, বা বাবা বা দাদু যারা 2002 লিস্টে নাম ছিল তাদের ডিটেলস এখানে ফিল আপ করবেন। এবং এখানে কী কী লাগবে সেটা আমি অবশ্যই আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি একবার আগের ভিডিওটা স্কিপ করে দেখে নেবেন যে টোটালে কোথায় কোন পার্টটা আপনার প্রয়োজন, সেই পার্টটা আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, দুটো জায়গায় কিন্তু ফিল আপ করবেন না, যে কোনো একটা। আপনার যদি 2002 লিস্টের নাম থাকে তাহলে এই পার্ট 2 ফিল আপ করবেন। আপনার যদি 2002 লিস্টের নাম না থাকে, আপনার বাবা বা দাদুর থাকে, তাহলে আপনারা পার্ট 3 বা পার্ট সি ফিল আপ করবেন। এবার বন্ধুরা, যদি আপনাদের বাবা দাদু কারোরই নাম নেই তাহলে আপনারা কি করবেন বন্ধুরা, এই দুটো পার্টের মধ্যে দুটোই কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। মাথায় রাখবেন, দুটো পার্টের মধ্যে দুটোই কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, এবং এই পার্ট 1টা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। এই পার্ট 1টা আপনার কারেন্ট ডেটা, এই কারেন্ট ডেটাটা অবশ্যই ফিল আপ করবেন, এবং পার্ট 2 এবং পার্ট 3 ব্ল্যাঙ্ক থাকবে। এই কথাটা মাথায় রাখবেন যে আপনাকে হয়তো লিস্ট থেকে বাদ দিয়ে দেবে এই ভেবে আপনি একটা ফিল আপ করে দিলেন, এটা কিন্তু করবেন না। ঠিক আছে, এর জন্য আলাদা প্রসিডিওর আছে, আলাদা সিস্টেম আছে, সেই ওয়াইজ কিন্তু কাজ হবে। ঠিক আছে, দুটোই কিন্তু ফাঁকা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট আরেকটা জিনিস বন্ধুরা, অনেকে জিজ্ঞেস করছে কী কী ডকুমেন্টস লাগবে। অনেকে বলছে যে আপনার ভোটার লিস্ট লাগবে, ভোটার লিস্টে প্রথম পাতার জেরক্স লাগবে বা প্রথম পাতার প্রিন্ট আউট লাগবে। তো বন্ধুরা, যিনাদের নিজস্ব নাম 2002 লিস্টে রয়েছে অথবা পরিবারের কারোর নাম 2002 লিস্টে রয়েছে, ওনাদেরকে কোনো ডকুমেন্টস লাগবে না। নো ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস লাগবে না। 2002 লিস্টে পরিবারের কারোর যদি নাম থেকে থাকে বা নিজের নাম যদি 2002 লিস্টে থেকে থাকে তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না, একদম নীল, কোনো ডকুমেন্টস লাগবে না। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ডকুমেন্টস নিয়ে কোনো চিন্তা করবেন না। এই ফর্মের সাথে আপনার সমস্ত ডিটেলস, তিথি নক্ষত্র কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু ফর্মটা ফিল আপ করে নিচে সাইন করে দিয়ে দেবেন। ঠিক আছে,
বন্ধুরা আর একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনাদের এই যে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা কিন্তু এর আগের যে 2002-এর যে ক্রমিক সংখ্যা সেটার সাথে ডিফার করবে। কেননা অনেক সময় কি হয়, এই পার্ট নম্বরটি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, পার্ট নম্বর চেঞ্জ হয়, বিধানসভা ক্ষেত্রের যে নাম এবং তার যে নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো সুতরাং এই ক্রমিক সংখ্যাটা কিন্তু আপনার এই যে নিচে এই পার্ট 2 এবং পার্ট 3-তে কিন্তু থাকবে না, ঠিক আছে, নিচে যেটা দেবেন সেখানে কিন্তু থাকবে না, সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা পুরনো ওল্ড। সুতরাং ঘাবড়ানো কিছু নেই, অনেকে এই ক্রমিক সংখ্যাটাই দিয়ে দিচ্ছে দেখছি নিচে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই দেবেন না, ঠিক আছে। এই ক্রমিক সংখ্যাটা আপনার কারেন্ট যে ডেটাবেসে রয়েছে সেটা, এই কারেন্ট যে স্ট্যাটাস, এই কারেন্ট স্ট্যাটাসের সাথে 2002-এর যে স্ট্যাটাস সেটা কিন্তু ডিফার করবে, কারণ 2002 আর এটা 2025, এই দুটোর মধ্যে কিন্তু অনেক বছরের পার্থক্য, এই কত বছরে কিন্তু অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের কারেন্ট স্ট্যাটাস, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। বন্ধুরা আর একটা ভুল অনেকেই করছে দেখছি, সেটা হচ্ছে পিতা বা অভিভাবকের যে নাম সেটা কারেন্ট যে স্ট্যাটাস সেখানে দিচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে পিতা বা অভিভাবক, পিতা যদি মৃত থাকে বা মাতা যদি মৃত থাকে, তো ওনাদের যে লাস্ট যে ভোটার কার্ড তার নাম্বারটা এখানে লিখছে। বন্ধুরা এটা একদমই কিন্তু ইললজিক্যাল, কারণ আপনার এখানে পিতা বা মাতা যদি মৃত থাকে, ওনাদের তো নাম কারেন্ট ভোটার লিস্টে নেই, তাহলে কেন থাকবে? হ্যাঁ, যদি ভোটার লিস্ট সংশোধনের আগে আপনার পিতা বা মাতা মারা গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। যদি আপনার খুব রিসেন্ট এটা হয়ে থাকে, ধরুন ভোটার লিস্ট সংশোধন হয়নি, এই বছরই কারোর পিতা বা মাতা গত হয়ে গেছেন, তো ওনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কারেন্ট যে এই ভোটার লিস্টে যে নাম্বার, যে এপিক নম্বর সেটা কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু একদমই অপশনাল, কেননা কারেন্ট ভোটার লিস্টে যদি আপনার পিতা বা মাতার নাম না থাকে তাহলে এটা কিন্তু দেয়া একেবারেই প্রয়োজন নেই, এই কথা কিন্তু মাথায় রাখবেন। অনেকে দিয়ে দিচ্ছে, অনেকে বলছে যে ওনার তো মাতা বা পিতা নেই কিন্তু তবুও দিয়েছে তাই আমি লিখেছি, কিন্তু বন্ধুরা এই ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। এই কারেন্ট ইয়ারে যে ভোটার লিস্ট সংশোধনের পরে যদি পিতা বা মাতা মারা গিয়ে থাকেন, অর্থাৎ কারেন্ট যে ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু পিতা বা মাতার নাম্বার রয়েছে, এই এপিক নম্বরটি রয়েছে, কারেন্ট এখনও জীবিত হিসাবেই রয়েছে, গভর্নমেন্ট জানেই না যে উনি মৃত, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই নাম্বারটা দিতে পারেন। আর যদি আপনার এই কারেন্ট ভোটার লিস্টে ওনার নাম না থাকে তাহলে কিন্তু একদমই দেবেন না, ঠিক আছে, কেননা এটা কিন্তু আপনার কারেন্ট ভোটার লিস্টে পাবে না, যখনই পাবে না তখনই কিন্তু এটা একটা নেগেটিভ একটা প্রভাব কিন্তু পড়বে, ঠিক আছে। প্রয়োজন নেই, দেওয়ার কোনো দরকারই নেই। অনেকে করছে কি লাস্ট স্ট্যাটাসটা দিচ্ছে, কিন্তু একদমই দরকার নেই, লাস্ট স্ট্যাটাস দেওয়ার দরকার নেই। লাস্ট স্ট্যাটাসটা তবেই দেবেন যখন এটা ভোটার লিস্ট সংশোধন না হয়ে থাকে, মানে এখনও পর্যন্ত নামটা ওখানে থেকে থাকে, তবেই কিন্তু দেবেন, আদারওয়াইজ দেবেন না। তো এই ভুলগুলো কিন্তু ছোটো ছোটো হচ্ছে, এই জায়গাগুলো একটু অবশ্যই দেখে নেবেন। আর লাস্ট একটা কথা বলবো যে এই যে লাস্ট যে পার্ট রয়েছে সেখানে এই যে নাম্বারটা, এটা যদি এখানে না আটে তাহলে অবশ্যই নিচে লিখবেন। এই নিচে লেখারও জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই, এটা ওপর নিচ কোনো একটা জায়গাতে লিখলেই হবে, এটা কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করবে না। সিগনেচারটা অবশ্যই এখানে করবেন, যিনাদের সিগনেচারে করতে জানেন না ওনারা এখানে বাম হাতের যে বুড়ো আঙুলের ছাপ দেবেন এখানে, এবং অবশ্যই চেষ্টা করবেন ভূষো কালি দিয়ে দেওয়ার, ঠিক আছে, ওই আমাদের ডট পেনের কালি আঙুলে ঘষে দেবেন না, এটা কিন্তু একদমই বেকার একটা জিনিস, ঠিক আছে। চেষ্টা করবেন ভূষো কালি দিয়ে দেওয়ার, কালো কালারের ভূষো কালি দিয়ে দিলে ভালো হয়। যদি ইনকেস সেটা না থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে স্ট্যাম্পে আঙুল লাগিয়ে হালকা করে দেওয়া, যাতে করে প্রত্যেকটি আঙুলের যে রেখা সেগুলো না বোঝা যায়, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবং বন্ধুরা এখানে তারিখ অবশ্যই দেবেন, তারিখটা যেদিনকে আপনার এই ফর্মটি আপনার হাতে পেয়েছেন সেই দিন থেকে যেদিনকে নিচ্ছে তার মধ্যে যে কোনো একটা ডেট দিলেই হবে, তারিখ নিয়ে অত সমস্যার সৃষ্টি নেই। ধরুন আপনার 9 তারিখে আপনার বাড়িতে এই পেপারস দিয়ে গেছে এবং 15 তারিখে সেই পেপারস নিচ্ছে বা 20 তারিখে নিচ্ছে, তো ওই 9 থেকে 20-র মধ্যে যে কোনো একটা ডেট দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে বিএলও ওনার স্বাক্ষর করবেন, এটা ওনার কাজ, আপনার কাজ হচ্ছে শুধু এইটুকু। বন্ধুরা এই দুটো ফর্ম যে দেবে তার মধ্যে একটা ফর্ম আপনার কাছে থাকবে এবং আরেকটি ফর্ম ওনারা নিয়ে যাবেন, একটা আপনাকে রিসিভ করে দেবেন। তো বন্ধুরা যদি ফর্ম ফিল আপ করতে বাই চান্স ভুল হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই, একটা ফর্মকে আপনি ভালো করে ফিল আপ করুন যেটাতে কাটাকুটি যেন না হয়, আর সেকেন্ড যে ফর্ম সেটাকে আপনি নর্মাল করুন, যদি সে কাটাকুটি হয়ে থাকে সেটা আপনি রিসিভ করে আপনার কাছে রেখে দেবেন, ঠিক আছে। আপনাকে অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে আমার একটা ফর্ম ভুল হয়ে গেছে, আমি এখন এই ফর্মটি কোথায় পাবো, একটা জেরক্স করে নিয়ে কাজ চালিয়ে নিই। আপনি জেরক্স করে নিয়ে সেটাকে আপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বন্ধুরা ভয় পাবেন না।
না, অযথা আতঙ্কিত হবেন না, ঠিক আছে। এবং বন্ধুরা, যদি আপনার 2002 লিস্টের নাম থেকে থাকে, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর যদি নাও থাকে তাতেও অযথা আতঙ্কিত হবে না, কারণ তারও অনেক ব্যবস্থা কিন্তু রয়েছে, সেটা ভবিষ্যতে অল্প অল্প করে আসবে। যেটা হিয়ারিংয়ের ব্যাপার আছে, এই জিনিসগুলো রয়েছে, এবং যে কিছু ডকুমেন্টস জমা করতে হবে সেগুলো আছে, সেগুলোর জন্য পরে আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে রাখবো। তো বন্ধুরা, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অযথা ভুলভ্রান্তি করবেন না। এখানকার যে সম্পর্ক সেটা দেখুন, বাই ডিফল্ট এটা যদি পিতা থাকে তাহলে এটা পিতার সাথে আপনার যে সম্পর্ক সেটা হয়ে যাবে। এবং এইখানে যে আত্মীয়ের নাম রয়েছে, এই আত্মীয়ের নামের সাথে কিন্তু ইনার সম্পর্ক এটা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু যে নাম এখানে রয়েছে সে নামের সাথে পার্ট 1-এ যার নাম, অর্থাৎ ফর্মটি যার, তার সাথে সম্পর্ক কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। আর এই যে বিধানসভা ক্ষেত্রে নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এটা কিন্তু 2002-এর লিস্টে যেটা ছিল সেটা মাথায় রাখবেন, কারেন্ট কিন্তু নয়, ঠিক আছে। তো বন্ধুরা, যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটাকে দূর করার। তো এই কতগুলো ভুলভ্রান্তি আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া দরকার, তাই করলাম। বন্ধুরা, এই জায়গাটা অবশ্যই ঠিক করে দেখে নেবেন, এই যে নাম, এখানে যে নামটি লিখবেন এই নামের সাথে কিন্তু পার্ট 1-এর নামের সম্পর্ক এখানে হবে, ঠিক আছে। এই আত্মীয় নামের সাথে এই নামের সম্পর্ক কিন্তু এখানে হবে না, ঠিক আছে, কারণ এই পার্টটা তাদের জন্য ফিল আপ হচ্ছে যার আত্মীয় 2002-এর লিস্টে নথিভুক্ত রয়েছে, ঠিক আছে। সুতরাং এই পার্ট 1 হচ্ছে ধরুন আপনি, এবং এই নামটি আপনার বাবা বা দাদু যেই হোক না কেন, আত্মীয়ের নামটা তার পিতা হবে, ঠিক আছে, পিতা বা অভিভাবক যাই হোক না কেন, সম্পর্কটা অবশ্যই এই নামের সাথে পার্ট 1-এর যে ব্যক্তি সেই ব্যক্তির সম্পর্ক এখানে হবে, ঠিক আছে। অনেকে এখানে ভুলভ্রান্তি করছে, এই আত্মীয়ের সাথে এই নামের সম্পর্ক এখানে বসিয়ে দিচ্ছে, যেটা কিন্তু ভবিষ্যতে পেতে অসুবিধা হবে, ডেটাবেসে এন্ট্রি করতে অসুবিধা হবে, আপনার কিন্তু যে ভোটার কার্ড আসবে সেই ভোটার কার্ডে কিন্তু ভুল চলে আসবে, ঠিক আছে। এখানে নির্বাচকের নামের সাথে আত্মীয়ের নামের সম্পর্ক এখানে হবে, কেননা এই যে ডেটাটা ফিল আপ হচ্ছে এটা 2002-এর লিস্টের ডেটা, টোটালটা এখানে ফিল আপ হবে, ঠিক আছে। মানে 2002-এর লিস্টে যেটা ছিল সেটাই কিন্তু এখানে ফিল আপ হবে। এখানে নির্বাচকের নাম, অর্থাৎ এই যে নাম, এই নাম আর পার্ট 1-এর নাম কিন্তু একই ব্যক্তি, হিসাব মতো কিন্তু এই সম্পর্কটাকে সেম। আপনি লজিক্যালি চিন্তা করুন, এই সম্পর্কটা কি, এই সম্পর্কটা হচ্ছে এইখানে যে নাম আছে সেই নামের সাথে ওই প্রথম ব্যক্তি, অর্থাৎ পার্ট 1-এ যার নাম ফিল আপ হচ্ছে তার সাথে সম্পর্ক, ঠিক আছে। এখানেও কিন্তু সেম জিনিস, এই নামের সাথে কি হচ্ছে, এই যে আত্মীয় তার সাথে এই যে সম্পর্ক সেটা কিন্তু হচ্ছে, অর্থাৎ এই আত্মীয় আর ওই আত্মীয় যে সম্পর্ক সেটা কিন্তু এখানে হবে। আর এই আত্মীয় এবং ওই পার্ট 1-এর যে আত্মীয় সেটাও কিন্তু এখানে হচ্ছে। আপনি উল্টোভাবে ভাবছেন, অনেকেই এটা ভুলভাবে চিন্তা করছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেম। এই সম্পর্কটা কিন্তু এই যে আত্মীয়ের যে নাম, এই আত্মীয়ের নামের সাথে পার্ট 1-এ যে ব্যক্তি রয়েছে তার সম্পর্ক কিন্তু এটা, ঠিক আছে। এখানেও তাই, এই সম্পর্কটা তার সাথে সম্পর্ক যে এই নামের সাথে পার্ট 1-এর যে ব্যক্তি তার সম্পর্ক, কেননা এইখানে এই নির্বাচকের নাম এবং পার্ট 1-এর নাম কিন্তু একই ব্যক্তি। ব্যাপারটা বুঝতে পারছেন, পার্ট 1-এর নাম আর এই পার্ট 2-এর যে নির্বাচকের নাম, এই নাম কিন্তু দুজনের একই ব্যক্তি, তাই এই আত্মীয় সম্পর্কের সাথে সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু ঠিক সেম, যে আমার এই পার্ট 1-এর সাথে এই ব্যক্তির যে সম্পর্ক সেটা কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। এটা না মাথা রাখে, ব্যাপারটা একই, ভুল করবেন না। ফর্ম খুব ইজি একটা জায়গা, এখানে এমন কিছু জিনিস কঠিন কিছু নেই যে আপনাকে বাইরে গিয়ে টাকা পয়সা দিয়ে কারোর কাছ থেকে বা কোনো দপ্তরে গিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। আপনি নিজে ঘরে বসে বসে আপনি এগুলো ফিল আপ করতে পারবেন, কারণ আপনার এই সমস্ত ডিটেলস কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। সমস্যাটা ওনাদের হবে যিনাদের এই দুটো ডকুমেন্টসই ফিল আপ করতে পারবেন না, এই দুটো পার্টি ফিল আপ করতে পারবেন না, ওনারা একমাত্র তারাই যিনাদের 2002 লিস্টে নাম নেই, অথবা পরিবারের কারোরই 2002 লিস্টে নাম নেই। এরকম ঘটনা ঘটেছে, আমি দেখেছি যে 2002 লিস্টে ওনার বাবার বা দাদুর নাম রয়েছে, কিন্তু সেই নামটা এতটাই বিদঘুটে নাম যে তার সাথে তার নামের কোনো মিল নেই। যদি সেই রকম ঘটনা ঘটে থাকে তাহলে আপনি এখানে সেই নামটিই দেবেন যে নামটি 2002 লিস্টে ছিল। ধরুন আপনার নাম পুরোপুরি আলাদা একটা নাম এসে গেছে, ঠিক আছে, টাইটেল একই আছে, নামটা খুব বিদঘুটে নাম চলে এসেছে, যেটা বানান ভুল বা কিছু যাই হোক না কেন, ওই ভুল নামটাই কিন্তু এখানে অবশ্যই দেবেন, এটা কিন্তু মাথায় থাকে যেন এই ভুল নামটা দেবেন। প্রয়োজন হলে আপনি একটা কোর্টের এফিডেভিট করে রাখতে পারেন, যদি আমার মনে হয় না এটা প্রয়োজন আছে, কারণ বিএলওরা কিন্তু যাদের 2002 লিস্টে নাম রয়েছে, তাদের কোনো আত্মীয়ের নাম রয়েছে, তাদের কিন্তু কোনো ডকুমেন্টস লাগছে না, ঠিক আছে। সুতরাং আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকে তো সেক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারেন যে এই নামটা ভুল ছিল, কিন্তু এই নামটা অ্যাকচুয়ালি এটা হবে, এটা আমার দাদুর নাম বা আমার বাবার নাম, ঠিক আছে। তো ভুল নামটাই কিন্তু এখানে দেবেন, আপনাকে কারেকশন করার কোনো প্রয়োজন নেই, ভুল নামই দেবেন। যার এখানে দেওয়া রয়েছে নির্বাচকের নাম, আত্মীয়ের নাম, সেটা ভুলই দেবেন, বা এখানে নাম বা আত্মীয়ের নাম সেটা ভুলই দেবেন, কিন্তু অবশ্যই যেন 2002 লিস্টে সে নামটি থাকে, এটা যেন খেয়াল থাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই ফর্ম ফিল আপ করার আরও কী ধরনের ভুল হচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।